রাজ্যবাসী পরিত্রাণ চাইলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তাকে তুলে ফেলতে হবে। মমতা ব্যানার্জি একদম লুটতরাজের রাজত্ব শুরু করেছে। এই রকম যিনি বোমা বাঁধেন তাকে পুলিশের লোকেরা গার্ড দিয়ে রাখেন, তো তাহলে কি করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? শাসক দল চাপে একটা ব্যাপার, আর বিশেষ বিশেষ ঘটনায় শাসক দলের কোনো কোনো নেতা বেশি পরিমাণ চাপে। আইন শৃঙ্খলা খুব ভালো তো আগেও ছিল না। আপনি দেখুন কালকে হাওড়ার যে ঘটনা বলছেন, যে দুজন ব্যক্তি একদম প্রকাশ্যে গুলি করেছেন, তাদের একজনকে দেখা যাচ্ছে যে স্থানীয় যে শাসক দলের এমএলএ, তার মোটরসাইকেলের পিছনে চড়ে তিনি ট্রাভেল করছেন, তার সঙ্গে মিছিলে হাঁটছেন খুব কাছাকাছি, এবং সেই এমএলএ এলাকায় মিটিং করে যিনি এখন খুনি তার খুব প্রশংসা করছেন। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে শাসক দলের আশ্রয়ে আছে খুনি। তো ওই শাসক দলের আশ্রয়ে থাকার ফলে দেখবেন যে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে দুজন গুলি করছে আলাদা আলাদা আগ্নেয়াস্ত্র থেকে। তার মানে এদের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র আছে। তো যে স্থানীয় থানা পুলিশ, তারা এই নিজেদের মাধ্যমে না হলেও আইবির মাধ্যমে এই খবরটা পাবে না, এটা তো হয় না। খবর পাওয়ার পর এই অস্ত্রগুলো যদি উদ্ধার করেনি বলেই তো এই ঘটনা ঘটছে, তারা যদি অস্ত্রটা উদ্ধার করত এবং খুনিদেরকে হাজতে পাঠাতো তাহলে তো এই ঘটনা ঘটতে পারতো না। তো আমাদের এখানে ভোট মানে বোমা মেরে, গুলি মেরে, ভোটারদের সন্ত্রস্ত করে, বিরোধীদের সন্ত্রস্ত করে ভোটে জেতানো। তো সেইটা আগে থেকেই ধমকে চমকে রাখছে, যাতে ভোটের দিন ভোট রিগিং করতে অসুবিধা না হয়। দায়টা ঠিক কার? একদম পরোক্ষ না, একদম আমি বলবো সোজাসুজি দায়টা ঠিক কার এই মুহূর্তে? আপনি বললেন এবং পশ্চিমবঙ্গবাসী দেখলো যে শাসক দলের নেতার বাইকে করে তিনি ঘুরতে পারছেন, দায়টা ঠিক কার? একদম এক কথায় বলতে গেলে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির, তিনি মুখ্যমন্ত্রীও বটে। আপনাদের বগটুয়ে ঘটনার পর মনে আছে, তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে সব যন্ত্রপাতি উদ্ধার করতে হবে, যারা কাজ করবে তাদেরকে স্যালুট জানাবে, আর যারা করবে না, ফুর্তি করে বেড়াবে, তাদের পুলিশ থাকার দরকার নাই। তো এগুলো ছিল লোককে বিভ্রান্ত করার জন্য বক্তব্য। আগ্নেয়াস্ত্র, বোমা, আপনি দেখছেন যে বোমা, গুলি উদ্ধার হচ্ছে, ভাঙড়ে উদ্ধার হচ্ছে। এই আপনি তো কলকাতার বুকে কাকলিয়ায় দেখলেন, যারা গুলি চালিয়েছে, বোমা ছুড়েছে, তাদের যে নেতা, তাদেরকে ধরা যায়নি। ওই যে শাসক নেতার কাছের লোক। এই যে বেনিয়াপুকুরে দেখলেন, কাউন্সিলর নিজে বলছে যে এখানে ওদের রাজ চলে। তো যদি অস্ত্রধারী অপরাধীদের রাজ চলে, তাহলে অবস্থা কিরকম হবে সেটা আপনি বুঝুন। ভিজিলেন্টিজম চলছে নাকি? একটা একটা করে ভিজিলেন্ট গ্রুপ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে নির্বাচনের? নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরবর্তীকালে ওটা চলবে, এবং নির্বাচনের আগেও চলছে। যে এখন রাজ্যের যে শাসক দল আছে, তাদের আশ্রয়ে থাকতে হলে তোলা তোলা যায়, কাটমানি খাওয়া যায়, মানে রোজগারের একটা পথ আছে। বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার, সবকিছু পাচার থেকে পয়সা রোজগার হয়। সেই জন্যে সব অপরাধীরা এখন শাসক দলের আশ্রয়ে চলে এসছে। কিন্তু শাসক দলের আশ্রয়ে থাকলেও যে অপরাধ করে টাকা পয়সা তোলা, সেগুলো তো সীমাবদ্ধ। সেই জন্য একটা অঞ্চলে কার তোলাবাজি বজায় থাকবে, সেটার জন্য নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে। হাওড়াতে হলো সেটা তো তাই, যে প্রমোটারের কাছ থেকে ওরা টাকা দাবি করেছিল, যত টাকা দাবি করেছিল তারা দিতে পারেনি, অতএব তাকে গুলি করে মেরে দিয়েছে। এর পর কোনো প্রমোটারের কাছে টাকা চাইলে জীবন বাঁচানোর জন্য হয় তাকে টাকা দিতে পারলে দিতে হবে, নাহলে তাকে কাজ ছেড়ে দিতে হবে। এটা কি নির্বাচনের আগে একদম প্রকাশ্যে মেসেজ দেওয়া হচ্ছে স্যার ব্যবসায়ীদেরকে? না, নির্বাচনের আগে না, আপনি তো এটা মধ্যম গ্রামেও দেখেছেন, যে প্রমোটার টাকা চেয়েছে, খানিকটা টাকা পেয়েওছে, পুরো টাকা পায়নি বলে তাকে মারধর করেছে।
তারপর পুলিশ কিন্তু সে অপরাধীকে ধরতে পারেনি, সে কোর্টে সারেন্ডার করেছে, তার বেইল হয়ে গিয়েছে। পরিত্রাণ কি করে সম্ভব? রাজ্যবাসী পরিত্রাণ পাবে কি করে? আপনি একজন এক্স আইপিএস অফিসার স্যার, রাজ্যের যা পরিস্থিতি। রাজ্যবাসী পরিত্রাণ চাইলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তাকে তুলে ফেলতে হবে। তার জায়গায় কোনো সৎ মানুষকে মুখ্যমন্ত্রী করতে হবে, পুলিশ মন্ত্রী করতে হবে। এখন সরাসরি মেসেজ দিচ্ছেন যে এই মুহূর্তে বদলের সময় চলে এসেছে। বদলের চেষ্টা লোকেরা করবে কিনা তাদের ব্যাপার, কিন্তু বদল না করলে এরকমই চলবে, এর থেকে খারাপ হবে, এর থেকে ভালো হবে না। কারণ মমতা ব্যানার্জি একদম লুটতরাজের রাজত্ব শুরু করেছে, ঘুষ খেয়ে চাকরিও বিক্রি করে দিচ্ছেন, মানে শিক্ষক অযোগ্য লোকদেরকে শিক্ষক নিয়োগ করছেন। তো এখানে অন্য কিছু ভালো হতে পারে না। কি করে বলবেন? হ্যাঁ, বলুন। মেডিকেল কলেজে কোনো একজন ছাত্রী পড়তে গেলে তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে, ল কলেজে ছাত্রীকে দিনের বেলায় তারা ধর্ষণ করা হচ্ছে। তো এই রকম মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যদি রাজ্যে থাকে তাহলে এখানে শান্তি স্থাপিত হওয়া সম্ভব নয়। আপনি বলছেন শান্তি স্থাপিত হওয়া সম্ভব না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি কি জানেন? তিনি তো এগুলো সম্বন্ধে জানেন না, সব দিক খবর রাখা তো তার পক্ষে সম্ভব। তাহলে পদটা ছেড়ে দিন। পুলিশ মন্ত্রী হলে তো তাকে তো তার অধীনে রাজ্য পুলিশের ডিজি আছে, তার অধীনে কলকাতা পুলিশের সিপি আছে, ডিজিদের অধীনে প্রতিটা জেলায় এসপি আছে, তাদের নিচে ডিএসপি আছে, এসডিপিও আছে, থানার ওসিরা আছে। তিনি একাই করবেন কেন? তা তাকে শুধু নিশ্চিত করতে হবে এই লোকগুলোকে বলে যে তারা যাতে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজটা করে। ব্যর্থ হয়েছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। তিনি এটা তো করতেই চাননি, তিনি চেয়েছেন রিগিং করে ভোটে যেতে, যেই জন্য যারা অপরাধী তাদের হাতে তিনি অস্ত্র রাখতেই চেয়েছেন। তো অপরাধীদের হাতে অস্ত্র থাকলে তারা তো অপরাধ করবেই। মমতা ব্যানার্জি যে অপরাধীর হাত থেকে অস্ত্র উদ্ধার করতে চেয়েছেন কিন্তু উদ্ধার করতে পারেননি, এরকম তো ঘটনা নয়। মমতা ব্যানার্জি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চেয়েছেন কিন্তু অপরাধীদের জন্য করতে পারছেন তা তো নয়। তিনি নিজে ভোট রিগিং করিয়ে ভোটে জিততে চান, ক্ষমতায় থাকতে চান। মাসে একাধিক যে বার আমরা দেখছি শুটিং, এটা কি মানে সংগঠিত একটা অপরাধ চক্রের একটা মানে একটা সাইন পাওয়া যাচ্ছে? এখন প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রতিটি এমএলএ তত্ত্বাবধানে অপরাধীরা আছে এবং তারা অপরাধ করছে এই ক্ষমতায় থাকার জন্য, তোলাবাজি চালানোর জন্য। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এই যে ভাঙড়ের এখন যাকে অবজারভার করা হয়েছে শওকত মোল্লাকে, 18 সালে একটা সরকারি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাকে উদ্দেশ্য করে বললেন যে তুই বোমা বাঁধিস। তো কেউ যদি বোমা বাঁধে তাহলে তার কি করা উচিত? পুলিশ মন্ত্রীর, পুলিশের কি করা উচিত? পুলিশের উচিত তাকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো। তো তিনি তাকে টিকিট দিয়ে আবারও এমএলএ করলেন, আগে এমএলএ ছিলেন, 21 সালে আবারও এমএলএ করলেন এবং পুলিশের লোকেরা তাকে গার্ড দিয়ে বেড়াচ্ছেন যাতে তার উপর অন্য কেউ হামলা না করতে পারে। তো যদি এই রকম যিনি বোমা বাঁধেন তাকে পুলিশের লোকেরা গার্ড দিয়ে রাখেন, তো তাহলে কি করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? এটা আমি বলছি না, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে হ্যাঁ তুই যে বোমা বাঁধিস। শুধু এটা না, ভাঙড় সম্পর্কে মুখ্যমন্ত্রী আর একটা কথাও বলেছেন যে এখানে প্রচুর অস্ত্রশস্ত্র আছেন কিন্তু আমি ভদ্রতার খাতিরে কোনো ব্যবস্থা নিচ্ছি না। আপনি চিন্তা করুন, একটা মানুষকে বোমা গুলি উদ্ধার না করে ভদ্র হতে হয়, উদ্ধার করলেই তিনি অভদ্র হয়ে যাবেন। তো এইরকম যদি কোনো মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী ভাবেন তো তাহলে অপরাধীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা সম্ভব? আমি একটা কথা বলবো স্যার, আপনার মতে কি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর এখানে উপস্থিত হয়ে এই শওকত মোল্লা বা এ ধরনের যারা ভিজিল্যান্টিজমে বিশ্বাসী, এ ধরনের ভিজিল্যান্টদেরকে অবিলম্বে অ্যারেস্ট করবে? তো কেন্দ্রীয় বাহিনী তো কাউকে অ্যারেস্ট করবে না, কারণ অ্যারেস্ট করার ক্ষমতা তো আছে যে স্থানীয় পুলিশ যারা আছেন তারা। কেন্দ্রীয় বাহিনী শুধু স্থানীয় পুলিশকে বা প্রশাসনকে সাহায্য করবে। কেন্দ্রীয় বাহিনীকে যদি অ্যারেস্ট করাতে হয় তাহলে তাদের কোনো
এজেন্সির সঙ্গে দিতে হবে, যে সেই এজেন্সিকে গ্রেপ্তার করার ক্ষমতা দিতে হবে, তারপরে গ্রেপ্তার করা সম্ভব। একটা প্রশ্ন করবো আপনার কাছে যে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী এলে রাজ্য পুলিশের ভূমিকা কি করে মানে কিভাবে সমান্বিত হবে? রাজ্য পুলিশের ভূমিকা তো কোনো অসুবিধা হয় না। রাজ্য পুলিশ মানে কি, থানায় পুলিশ আছে, থানার উপরে সার্কুলার সাব ডিভিশন আছে, তারপরে জেলা আছে, জেলার উপরে রেঞ্জ আছে, জোন আছে, তারপরে ডিজি আছে। তো এদের কাজকর্মে তো কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে বেলডাঙ্গায় রাস্তা অবরোধ হয়েছিল, রেল অবরোধ হয়েছিল, সেটা স্থানীয় থানার যারা পুলিশ আছেন তাদের কর্তব্য ছিল সেটাকে অবরোধ তুলে দেওয়ার। তাদের উপরে এসডিপিও বা ডিএসপিরা আছেন, এসপি আছেন, এসডিএম আছেন, জেলা ম্যাজিস্ট্রেট আছেন, তো তাদের দায়িত্ব ছিল। এখন ধরুন তারা এসে তাদেরকে বললো যে অবরোধ তোলো, তারা যদি তুলে নিল মিটে গেল, ধরুন তুললো না, কিন্তু তাদের সংখ্যা এত বেশি যে স্থানীয় থানার যে পুলিশ আছে তা দিয়ে সেটা করা সম্ভব না। তখন যেমন আমাদের রাজ্যে 11টা এসএপি ব্যাটালিয়ন আছে, আবার 3টে এএফআর ব্যাটালিয়ন আছে, কলকাতা পুলিশের 8টা কলকাতা আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, তখন সেই সব পুলিশদের সেখানে পাঠানো হয় যে এই শক্তি বৃদ্ধি করার জন্য, যে স্থানীয় থানা পুলিশদের জন্য। কিন্তু এরা কোনো সিদ্ধান্ত নেয় না। সেই এসএপি ব্যাটালিয়নের লোক যাক, বা সিআরপিএফ এর লোক যাক, বা বিএসএফ এর লোক যাক, বা সিএফএস এর লোক যাক, তারা শুধু ওই স্থানীয় যে প্রশাসনের যারা লোক থাকে তাদেরকে সাহায্য করেন, তারা যেটা করতে চাইছেন সেটা করতে। প্রশ্ন করব স্যার, এই যে একটা বিষয় নিয়ে খুব প্রশ্ন উঠছে যে অভিযুক্তরা যদি পলাতক থাকে তাহলে ট্র্যাকিং এবং ইন্টেলিজেন্স ব্যবস্থার কোথাও ঘাটতি থাকতে পারে কি? যদি পলাতক থাকে তাহলে তো আমাদের আইনে বলা আছে যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করো। ওয়ারেন্ট যদি এক্সিকিউট করা না যায় তাহলে তাকে প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি প্রয়োগ করো। তো যারা পালিয়ে আছে তাদের এগুলো করা হয়েছে কি? করা হচ্ছে না। কারণ পুলিশের সঙ্গে তারা হয়তো বসে চা খাচ্ছে, কিন্তু পুলিশ তাদেরকে দেখতে পাচ্ছে না, এই জন্য পালিয়েছে। বলা উচিত রাজ্যবাসীর এই মুহূর্তে, রাজ্যবাসী তো তাদের ম্যান্ডেট দিয়ে এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষমতায়। এখন রাজ্যবাসী একটা দলকে ভোট দিয়েছিল, সেই দলের এমএলএ মিলে একজনকে মুখ্যমন্ত্রী করেছিল। তো ভোটারদের উচিত যে তারা যদি ভালো সরকার চায় তাহলে সৎ মানুষদের ভোট দিয়ে এমএলএ করুক, সৎ এমএলএ ভোট দিয়ে সৎ মানুষকে মুখ্যমন্ত্রী করুক, পুলিশ মন্ত্রী করুক। সরকারি দলেও আছে, বিরোধী দলেও আছে, তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু সৎ মানুষ একেবারে নাই এরকম নয়। একদমই। স্যার, আমি বলবো যে মানে শহরের ভেতরে এই যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বৃদ্ধি, এটা কি বড় নিরাপত্তা নিয়ে একটা সতর্ক? দেখুন, আগ্নেয়াস্ত্র অপরাধীদের হাতে আছে, অতএব তাদের শত্রুকে সরাতে তারা ব্যবহার করবে। শাসক দলের কোনো আদেশ কার্যকর করার জন্য ব্যবহার করবে। অতএব এটা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এটা বিপদ। এটা উদ্ধার করতে হলে পুলিশকে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে, পুলিশ মন্ত্রীকে কাজ করতে হবে। না, তারা কোনো ঘেরাও করবে না, তারা মুখ্যমন্ত্রী পাল্টান, পুলিশ মন্ত্রী পাল্টান, সৎ মানুষকে ভোট দিন। তাহলে তারা যে লোককে ডিজি করবেন বা এসপি করবেন বা ওসি করবেন, সৎ লোককে করবেন, এবং তারা সৎভাবে কাজ করলে এ ঘেরাওর কোনো দরকারই পড়বে না। একদমই। আমি একটা প্রশ্ন করব সাংবাদিককে, রীতিমতো আমি আর বলছি না, রীতিমতো একজন একটা বেসরকারি মাধ্যমের একজন সাংবাদিককে মেরে নাক ফাটিয়ে দেওয়া হলো স্যার এই হামলার ঘটনায় কোন কোন দণ্ডবিধি ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখন যে মারা হলো, সেটা তো তাকে যে হার্টের সেকশন আছে, গ্রিভাস হার্টের সেকশন আছে, তাকে এমনভাবে মারা হয়েছিল যে তার মৃত্যু হতে পারে, অ্যাটেম্প টু মার্ডার সেকশন দেয়া হতে পারে, এবং এসব দ্বারাই মামলা শুরু করা হয়েছে। সেই মামলা শুরু করাটা আসল ব্যাপার নয়। এই যে মারা হলো, যারা মারালেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানে যারা মারতে এসেছিল তারা তো ওই দাবার বোড়ে, সেই তাদেরকে যারা চাল দিয়ে পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হলে তবেই প্রতিকার হবে, নাহলে হবে না।
একদমই আমি বলবো মিডিয়ার উপরে স্যার হামলা এটা কি বৃহত্তর রাজনৈতিক পরিবেশের একটা পরিবেশের মানে আম, ইঙ্গিত নাকি? দেখুন, রাজনৈতিক নেতারা বেআইনিভাবে যেসব কাজ করতে চান, ভোটে জিততে চান, সেগুলো মিডিয়ার লোকেরা যদি প্রকাশ করে দেয়, তাহলে তারা তো লোকের সামনে ন্যাংটো হয়ে যান। আর আগে তাও একটা সুবিধা ছিল, খবরের কাগজে বেরোলে যে আমি বলিনি টলিনি এসব বলতে পারতো। কিন্তু এখন টিভিতে তাদের কথা শুদ্ধ দেখিয়ে দিচ্ছে, অস্বীকার করলেও সে অস্বীকারটা দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি যা বলেছেন সেটা দেখিয়ে দিচ্ছে। ফলে এখন লোককে আর বিশ্বাস করানো যাচ্ছে না যে আমি এরকম কথা বলিনি বা আমি এরকম কথা করিনি। যেমন মুখ্যমন্ত্রী এখন কি আর বলতে পারবেন যে তুই বোমা বাঁধিস, আমি বলিনি? বলতে পারবেন? পারবেন। মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে ভদ্রতার খাতিরে আমি কিছু করিনি, অর্থাৎ অস্ত্র আছে আমি জানি কিন্তু তাও উদ্ধার করিনি ভদ্রতার খাতিরে। তো এগুলো তো অস্বীকার করার উপায় থাকছে না, তো গণমাধ্যমের লোকেরা এগুলো দেখাচ্ছে কেন? না দেখালে তাদের উপর কোনো আক্রমণ হবে না। যদি দেখায় তাহলে তো তাদের ক্ষতি হচ্ছে, যাদের ক্ষতি হচ্ছে তারা আক্রমণ করবে। সত্যি কি বর্তমান শাসক দল যথেষ্ট সন্ত্রস্ত এবং তাদের ক্ষতি হচ্ছে, তাই নির্বাচনের আগে এইভাবে মিডিয়ার উপরে আক্রমণ নেমে আসছে? ক্ষতি হচ্ছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। বিভিন্ন চ্যানেলগুলোতে যখন আলোচনা হয়, যারা বেআইনি কাজ করতে চাইছে, এই যে হাওড়াতে যে ঘটনা বললেন, সেখানে যারা প্রকাশ্যে গুলি করছে, যিনি গুলি করছেন, যাকে যে এমএলএ মোটরসাইকেলের পিছনে নিয়ে বেড়াচ্ছেন, এগুলো যদি না দেখিয়ে দিত গণমাধ্যমের লোকেরা, তাহলে তো এমএলএ অসুবিধায় পড়তেন না। এমএলএ ভোটে জেতার জন্য তাদেরকে ব্যবহার করেছেন। এখন সামনে টিকিট পাওয়ার কথা, তখন এইসব প্রকাশ করলে পার্টি তাকে টিকিট নাও দিতে পারে। তো সেই জন্যে যে সাংবাদিকরা এটা দেখাচ্ছে তাদের উপর রাগ এবং তাদের ধোলাই হয়েছে। তারা যদি এমএলএ সাহেবকে একটু মধুর মধুর প্রশ্ন করতেন যে আপনি কত ভালো লোক, আপনি এলাকাতে এত শান্তির চেষ্টা করছেন, তবুও এসব ঘটনা ঘটছে কি করে বলুন তো, তাহলে আক্রমণ হতো না। শাসক দল চাপে একটা ব্যাপার, আর বিশেষ বিশেষ ঘটনায় শাসক দলের কোনো কোনো নেতা বেশি পরিমাণ চাপে, যার জন্য এরকম ঘটনা ঘটছে। এরকম তো বিশাল বড় ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে কোনো নেতা বিশাল বড় যাবে, একটু কি বলবেন নাকি খোলসা করে নাকি? যেমন হাওড়ার ঘটনায় যে এমএলএ এই খুনিকে মোটরসাইকেলের পিছনে করে নিয়ে ঘুরিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হোক এবং দাবিতে উঠছে। তো তাহলে তার চাপটা বেশি হবে না? তো এইরকম আপনি যেখানে দেখবেন এরকম দেখতে পাবেন। একদমই। আমি শেষ কয়েকটা প্রশ্ন করবো আপনার কাছে স্যার, সেটা হচ্ছে কালকে আমরা দেখলাম নিরাপত্তা নিয়ে জুডিশিয়াল অফিসারদের মানে জুডিশিয়াল অফিসাররা যাদেরকে নিয়োগ করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, নির্বাচন কমিশন যাদেরকে নিয়ে আসছে এ রাজ্যে এসআইআর এর কাজ সম্পন্ন করতে, তারা রীতিমতো সন্ত্রস্ত হচ্ছেন যে এ রাজ্যে কি তারা মানে নিরাপত্তার সাথে কাজ করতে পারবেন, বিশেষত মালদা মুর্শিদাবাদের মতো জায়গায়। সেখানে অফিসাররা বলছেন সেখানে নির্ভয়ে কাজ করা সম্ভব নয়। তাদের আশ্বাস দিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে তাদের জন্য সামরিক বাহিনী থাকবে। এখানেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং তারপরেই যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হলো ভিন রাজ্য থেকে, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে, যারা এসআইআর এর সমস্ত নথিপত্র এগুলো দেখবেন, এসআইআর এর প্রক্রিয়াটা যারা পর্যবেক্ষণ করবেন, তারা রীতিমতো সন্ত্রস্ত বোধ করছেন যে তারা কি এ রাজ্যের মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় তারা নিরাপত্তার সাথে কাজ করতে পারবেন, নিরাপত্তা বলয় থাকবে। সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই সমস্ত জুডিশিয়াল অফিসারদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে অবশ্যই সামরিক বাহিনী থাকবে। কিন্তু আমি একটা প্রশ্ন করবো স্যার এখানে যে রীতিমতো মানে কি পদক্ষেপ নেওয়া উচিত এখন, অবিলম্বে কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনার স্পষ্ট পরামর্শটা ঠিক? নির্বাচন কমিশনের অফিসাররা যদি ঠিকভাবে কাজ করতে পারতেন, তাহলে এই যে জজ সাহেবদের কাজে লাগানো হচ্ছে সেটা দরকারই হতো না। যেহেতু ঠিকভাবে কাজ করার মতো পরিবেশ নেই, সেই জন্য জজ সাহেবরাও ভয় পাচ্ছেন, স্বাভাবিক, তারাও মানুষ। তো এখন তারা যাতে নির্ভয়ে কাজটা করতে পারেন, সেই জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। রাজ্য সরকারের তো দায়িত্ব আছে, যদি রাজ্য সরকার সেই দায়িত্ব পালন না করে, তাহলে কেন্দ্রীয় সরকারের সেটা পালন করা উচিত। জুডিশিয়াল অফিসাররা এই রাজ্যে মানে এই তত্ত্বাবধানের কাজে নিযুক্ত হলেন, পর্যবেক্ষণের কাজে নিযুক্ত হলেন, রাজ্য সরকার কি বেশি চাপের মধ্যে পড়ে গেল, অনেক বেশি চাপ হয়ে? তো আমি তো আগেই বললাম যে এটা রাজ্য সরকারের চাপ না, কিন্তু রাজ্যে
যে শাসক দল ক্ষমতায় আছে তাদের নেতাদের উপর চাপ হলো। তারা তো এখানকার লোকদের ধমকে চমকে যা করছিলেন সেটা আর সম্ভব হবে না। স্যার, যদি বিচার বিভাগই আতঙ্কে থাকে তাহলে সাধারণ মানুষ কতটা আস্থা রাখবে এই বিচার ব্যবস্থার? দেখুন, বিচারকরাও তো মানুষ, অতএব তাদের আতঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই যেখানে আতঙ্কের পরিবেশ থাকে। তো আমাদের প্রশাসনের উচিত হবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তারা যাতে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা। চত্বরগুলিতে বারংবার বোমাতঙ্ক, রাজ্যের ইন্টেলিজেন্স বলে কি আদৌ কিছু আছে? ইন্টেলিজেন্স আছে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মানসিকতা নেই। একদমই স্যার, আমি বলবো ভোট ঘোষণার আগেই 480 কোম্পানি নির্বাচন কমিশন কি এমন কোনো নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে যাতে গ্রামের সাধারণ মানুষরা ভয়হীন ভাবে বুথে গিয়ে ভোট দিতে পারে? দেখুন, প্রতিটা বুথে নির্বাচন কমিশনের সংগঠন থাকলে সেটা সম্ভব ছিল। নির্বাচন কমিশনের হয়ে সেখানে কাজ করবেন কারা? প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসাররা। তো তারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সে প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। যে আপনি তো একসময় মানে পুলিশের উচ্চপদস্থ মানে একজন উচ্চপদস্থ একটা পজিশনে নিযুক্ত ছিলেন, আইপিএস অফিসার ছিলেন আপনি। আমি বলবো স্যার, মানে আপনার কি মনে হয় পুলিশের কাছে কি নির্দেশ থাকে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার, এবং কিরকম নির্দেশ ঠিক থাকে? পুলিশের কাছে কোনো লিখিত নির্দিষ্ট ম্যানেজ করার জন্য আসবে না। পুলিশের কিছু অফিসার থাকে যাদের সঙ্গে শাসক দলের নেতাদের অবৈধ সম্পর্ক থাকে। এই অবৈধ সম্পর্কর মাধ্যমে কি করতে হবে, তাদেরকে কি খাওয়াতে হবে, কোথায় রেখে দিতে হবে, কোথায় বেড়াতে পাঠিয়ে দিতে হবে, কাজে থাকলেও তাদেরকে কাজ না করিয়ে বসিয়ে রাখতে হবে, সেসবগুলো ঠিক হয়। ওগুলো কোনো অফিসিয়াল চ্যানেলে হয় না। এগুলো কি নির্বাচনের আগেই রীতিমতো তাদেরকে নির্দেশ দেন? নির্বাচনের অনেক আগে থেকে এসব পরিকল্পনা করা হয় এবং সেই পরিকল্পনা কিভাবে কার্যকর করা হবে সেটা নির্বাচন পর্যন্ত চলে, নির্বাচনের পর গণনার সময়ও চলে, তার পরবর্তীকালে ভোট পরবর্তীকালেও চলে। ফুটবলে একটা কথা হয়, যখন দুটো প্রতিপক্ষ বা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে আমরা এই কথাটা খুব শুনে থাকি যে হু উইল ব্রেক দ্য ডেডলক, জটটা খুলবে কে? এই যে ডেডলকটার মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গবাসী রয়েছে, এটা থেকে ওভারকাম করার উপায় কি? লাস্ট প্রশ্ন। যদি রাজ্যে প্রশাসনে যারা আছে তারা চায় তাহলে তো হবেই, কিন্তু তারা যদি না চান তাহলে নির্বাচন কমিশনকে আগে থেকে বুঝতে হবে যে এখানে এই অবস্থা আছে। অতএব এই অবস্থায় যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে কি করতে হবে। আমার এবার বইমেলা একটা বই বেরিয়েছে, রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। আমি সেখানে দেখিয়েছি যে রাজ্যে পরিবর্তন কেন সাধারণ মানুষের স্বার্থে দরকার। এটাও দেখিয়েছি যে পরিবর্তনটা যদি করতে হয় তাহলে কি করতে হবে। সেখানে তালিকা সংশোধন থেকে আরম্ভ করে যে ভোটের দিন বা ভোটের পরবর্তী সময়ে কি করতে হবে সেটা আমি আলোচনা করেছি।